কলকাতা ক্রাইম ব্রাঞ্চ। রুম্পা 17 তারিখ সকাল 9:30টায় বাড়ি থেকে বের হয়। ওর বাড়ি থেকে কলেজের যা দূরত্ব তাতে 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেদিন সে কলেজে যায়নি। বাড়ির কাছাকাছি বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা যাওয়ার বাসে ওঠে। ধর্মতলায় তাকে শিলিগুড়ির বাসে উঠতে দেখা গেছে। লোকাল পুলিশের কথা অনুযায়ী সেই বাস শিলিগুড়ি পৌঁছানোর আগে যেখানে যেখানে দাঁড়ায় কোথাও নামেনি রুম্পা। তাহলে সে গেল কোথায়? আর তার মোবাইলের লাস্ট লোকেশন বাড়ির সামনের বাস স্টপ। ওর শেষ যোগাযোগের যে নম্বর সেটা একজন মৃত ব্যক্তির নামে রেজিস্টার্ড। এই নম্বরে সে বিগত 13 মাস ধরে ক্রমাগত কথা বলছিল। এই নম্বরের লোকেশনে গিয়ে বাড়ি তালাবন্ধ পেয়েছে পুলিশ। তদন্ত এই পর্যন্ত হয়েছে। রুম্পাকে খুঁজে পাওয়া যায়নি। তার মৃত্যুর কোনো খবরও আসেনি। তার মুক্তির জন্য কেউ টাকাও চায়নি। এরকম কেস এই নিয়ে 7 নম্বর। পুরো সেম প্যাটার্ন প্রত্যেক ক্ষেত্রে। বড় কোনো দলের হাত আছে বলে মনে হচ্ছে। কোর্ট এখন ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছে এই কেসের সুরাহা করার জন্য। আমি এই কেসের ইনচার্জ। আমাদের টিম আমি বেশি বড় করতে চাইছি না। আমরা দুজনেই থাকব। তোমাদের কাউকে দিয়ে কাজ করাতে হলে সেটা ভেতরে ভেতরে করবে, ব্যাস। বলে থামল ক্রাইম ব্রাঞ্চের একজন দুঁদে অফিসার সঞ্জীব দে। সামনে বসা দুজন সাব ইন্সপেক্টর অসিত আর রোহন তার কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনেছে। রোহন জিজ্ঞাসা করল, প্রত্যেকটা মেয়েই কি কলকাতার? সঞ্জীব, হ্যাঁ। রোহন, সবার কি একই নম্বরের সঙ্গে ফোনে কথা হতো? সঞ্জীব, না। রোহন, তাহলে সবারই যে নম্বরে কথা হতো সেই নম্বর মৃত ব্যক্তির নামে রেজিস্টার্ড? সঞ্জীব এইবার বিরক্ত হয়ে বলল, লোকাল পুলিশ যদি এত ডিটেলস বের করে ফেলতো তাহলে তো কেসই মিটিয়ে ফেলতে পারত। আমাদের কাছে কেসটা আসতোই না, তাই না? রোহন মাথা নিচু করে বলল, সরি স্যার। অসিত, আমরা তবে কোথা থেকে শুরু করব স্যার? সঞ্জীব, একেবারে শুরু থেকে। মনে করো যে তোমরা এই কেসের ব্যাপারে কিচ্ছু জানো না। সব তথ্য নিজেরা বের করবে, প্রত্যেকটা কেস খুঁটিয়ে দেখবে। তাহলে আমরা অপরাধীদের তাড়াতাড়ি ধরতে পারবো। অন্যের কাজের ওপর দিয়ে কাজ শুরু করতে গেলে ফাঁক থেকেই যাবে। অসিত, বুঝেছি স্যার। আমি আগামীকাল থেকে শুরু করে দিচ্ছি। তবে সবার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে যা যা তথ্য জোগাড় করতে পারবো তা সেরে নিচ্ছি আগে। সঞ্জীব, একদম। রোহন, আর আমি মেয়েগুলোর কলেজে বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি কি জানা যায়। যে বাসে ওরা গেছে সেই বাসের মালিকদের সঙ্গেও কথা বলতে হবে। সঞ্জীব, ভেরি গুড। আমার ফার্স্ট রেজাল্ট চাই কিন্তু। অসিত ও রোহন একসঙ্গে বলল, ইয়েস স্যার। পরের দিন, সেদিন সকালে মেয়েটা বেরিয়ে গেল বাড়ি থেকে। আমাকে বলে গেল, মা কলেজে যাচ্ছি। আমি ওর মধ্যে এমন কিছু দেখিনি যে আমার সন্দেহ হবে ওকে। চলে গেল কলেজে। ওর বাবা তখনও ঘরেই, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি সারাদিন নিশ্চিন্তে ঘরের কাজকর্ম করেছি। জানতাম তো মেয়ে কলেজে আছে, কিন্তু ফেরার সময় হয়ে গেলেও বাড়িতে না এলে আমার চিন্তা হয়। ওর মোবাইলে ফোন করে দেখি সুইচড অফ। আমার ভয় আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওর বাবাকে ফোন করে জানাই। ওর বাবা কলেজে খবর নিয়ে জানতে পারে যে ওই দিন মেয়ে কলেজে যায়নি। আমরা দুজনেই তখন অবাক। ওর এক বান্ধবীর ফোন নম্বর ছিল আমার কাছে। ওকে ফোন করি। তারপর ধীরে ধীরে সবার নম্বর জোগাড় করে যোগাযোগ করার চেষ্টা করেছি। সবার একটাই কথা, আজ রুম্পাকে তারা কেউ কলেজে আসতে দেখেনি। তারপর আমরা বাধ্য হয়ে পরের দিন সকালে পুলিশকে জানাই। পুলিশও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু আমার মেয়েটাকে আর পেল না।
বলেই হাউমাউ করে কেঁদে ফেলল রুম্পার মা। সাব ইন্সপেক্টর অসিত প্রিয়তোষের স্ত্রীকে বলল, ওনাকে ভেতরে নিয়ে যান। প্রিয়তোষের স্ত্রী তার যাকে ভেতরে নিয়ে চলে গেলে অসিত বলল, ক্রাইম ব্রাঞ্চ পুরো কেসটা শুরু থেকে দেখছে। আপনাদের মেয়ে একা নয়, এই একই রকম কেস আরও 6 জন মেয়ের সঙ্গে ঘটেছে। কাউকেই খুঁজে পাওয়া যায়নি এখনও। অসিতের মুখোমুখি বসে প্রিয়তোষ এবং তার দাদা সন্তোষ ও ভাই মৃত্যুঞ্জয় সবাই হতভম্ব হয়ে কথাগুলো শুনল। তারপর সন্তোষ প্রায় কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞাসা করল, তাহলে কি আমাদের মেয়েটাকেও আর কোনো দিনও ফিরে পাওয়া যাবে না? প্লিজ এরকম নেগেটিভ ভাববেন না। আমরা রুম্পাকে সুস্থ শরীরে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাই করব, বলে অসিত একটা নোটবুক টেবিলে রেখে এগিয়ে দিয়ে বলল, এই নোটবুকে রুম্পার মোবাইল নম্বর, তার বন্ধু বান্ধবী যাদের নম্বর আছে সেগুলো, তার কলেজের নাম, যেখানে টিউশন পড়তো সেখানকার ডিটেলস এবং সেই সব কিছু লিখে দিন, যা যা ওর সঙ্গে জড়িত, ছোট বড় সব কিছু। সন্তোষ স্ত্রীর সঙ্গে বসে সব লিখে দিল অসিতকে। তারপর অসিত রুম্পাকে খুঁজে পাওয়ার আশ্বাস দিয়ে বেরিয়ে এলো প্রিয়তোষের বাড়ি থেকে। একদিনে রুম্পা ছাড়া আরও 3 জনের বাড়িতে ঘুরে তথ্য জোগাড় করল অসিত। প্রত্যেকটা মেয়েই বাড়ি থেকে স্বাভাবিকভাবে কলেজ, টিউশন বা অফিস যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেনি। বাড়ি ফিরে অসিত ল্যাপটপ খুলে বসলো। প্রত্যেকটা মেয়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে দেখল কিছু পাওয়া যায় কিনা, কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। কয়েকটা প্রোফাইলে তালা ঝুলছে, আর বাকিগুলোতেও সব তথ্য অনলি মি করে রাখা। অসিত ফোন করল ওর গুপ্ত হ্যাকার আসিফকে। হ্যালো, ব্যস্ত নাকি? আরে না না স্যার, বলুন না, একটা কাজ আছে। কি কাজ বলুন, এখনই করে দিচ্ছি। হুম, সময় সাপেক্ষ কাজ। 7টা মেয়ের প্রোফাইল লিংক পাঠাচ্ছি, ঘেঁটে দেখবে মেয়েগুলো কার সঙ্গে ফোন নম্বর আদান প্রদান করেছে। সে নিজের নম্বর দিক বা ওপাশ থেকে নম্বর নিক, আমাকে সব ডিটেলস দিতে হবে। হয়ে যাবে স্যার। বড় কেস, খুব সাবধানে, কাক পক্ষীতেও যেন টের না পায়। আজ পর্যন্ত কেউ কিছু জানতে পেরেছে? সেই জন্যই তো তোমাকে এত ভরসা করি। আমি সেই ভরসার মান রাখবো স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে আপনাকে পাঠাচ্ছি। ঠিক আছে, তবে প্রথমে রুম্পা নামের মেয়েটার প্রোফাইল দেখবে। ওর ডিটেলস আমার আগে চাই। নতুন কেস, যদি মেয়েটাকে খুঁজে পাওয়া যায় তাই। আচ্ছা স্যার, হয়ে যাবে। অসিত ফোন রাখতেই পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরল স্ত্রী প্রিয়াঙ্কা। জিজ্ঞাসা করল, কাজের খুব প্রেশার মনে হচ্ছে? হ্যাঁ, নতুন কেস, আজ এটা নিয়েই দৌড়াদৌড়ি করলাম। সঞ্জীব স্যার খুব ভরসা করে এই কাজের দায়িত্ব দিয়েছেন আমাকে আর রোহানকে। তুমি ভরসার যোগ্য, তাই ভরসা করেছে। গোলু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোমাকে খুব মিস করে। অসিত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি আমি, কিন্তু কি করব বলো? আমার যে কাজটাই অদ্ভুত। পরিবারকে সময় দেওয়া বিশাল ব্যাপার। আমি বুঝি, আর গোলুকেও বোঝাই। একটু বড় হলে ও সব বুঝে যাবে দেখো, এখনও ছোট তো। এই কেসটা মিটে গেলে একটা ট্রিপে যাব। অনেকদিন কোথাও যাওয়া হয় না। সত্যি? হ্যাঁ, দারুণ হবে, বলে অসিতের স্ত্রী ওর গালে চুমু দিল।